সে বিচারের ভার আপনাদের উপরই রইল। তবে আমি এটুকু দৃঢ়ভাবে বলতে পারি, দেশের এবং দেশের মানুষের উন্নয়ন এবং কল্যাণের জন্য আমরা আমাদের চেষ্টার ত্রুটি করিনি। আমাদের মনে রাখতে হবে, বিপুল জনসংখ্যার এদেশে সম্পদের পরিমাণ সীমিত। দীর্ঘকাল দেশে কোনো আর্থসামাজিক উন্নয়ন হয়নি। বহু সমস্যা পুঞ্জীভূত হয়ে পাহাড় সমান হয়ে দাঁড়িয়েছিল। মোকাবেলা করতে হয়েছে অভ্যন্তরীণ বিরুদ্ধ পরিবেশ, বৈশ্বিক বৈরী অর্থনৈতিক অবস্থাও উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার। কিন্তু সব বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আজ উন্নয়নের সার্বজনীন মডেল। দ্রুত সময়ের মধ্যে দারিদ্র্য হ্রাসে বাংলাদেশের সাফল্যকে বিশ্বব্যাংক মডেল হিসেবে বিশ্বব্যাপী উপস্থাপন করছে। ৮ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। আজকের বাংলাদেশ আত্মপ্রত্যয়ী বাংলাদেশ। প্রিয় দেশবাসী, অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ 5টি দেশের একটি আজ বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি এখন প্রায় ৮ লাখ কোটি টাকারও বেশি, যা জিডিপির ভিত্তিতে বিশ্বে 44তম এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে 32তম। ধারাবাহিকভাবে 6.5% হারে প্রবৃদ্ধি ধরে রেখে পুরো বিশ্বকে আমরা তাক লাগিয়ে দিয়েছি। 2015-16 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 7.1। আগামী বছরে প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.4 ভাগ। অর্থনৈতিক ও সামাজিক সূচকের অধিকাংশ ক্ষেত্রে আমরা দক্ষিণ এশিয়ার এবং নিম্ন আয়ের দেশগুলিকে ছাড়িয়ে গেছি। প্রাইস ওয়াটার হাউস কুপার্স এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ 2030 সাল নাগাদ বিশ্বের 29তম ও 2050 সাল নাগাদ 23তম অর্থনীতির দেশে উন্নীত হবে। জনগণের মাথাপিছু আয় 2005-06 সালের $543 থেকে বৃদ্ধি পেয়ে আজ $1466 উন্নীত হয়েছে। দারিদ্র্যের হার 2005-06 সালে ছিল 41.5%, এখন তা হ্রাস পেয়ে হয়েছে 22.4%। অতি দারিদ্র্যের হার 24.23% থেকে 12% হ্রাস পেয়েছে। আমাদের লক্ষ্য 2021 সালের মধ্যে দারিদ্র্যের হার 15 থেকে 16% এবং অতি দারিদ্র্যের হার 7 থেকে 8% নামিয়ে আনা। একদিকে মানুষের ক্রয় ক্ষমতা যেমন বেড়েছে, অন্যদিকে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকায় মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে। 2009 সালে মূল্যস্ফীতি ছিল ডাবল ডিজিটে, বর্তমানে মূল্যস্ফীতি 5.03%। 2005-06 অর্থ বছরে রপ্তানি আয় ছিল মাত্র $10.52 বিলিয়ন। 2015-16 অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে $34.24 বিলিয়ন উন্নীত হয়েছে। 2021 সাল নাগাদ $60 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা জাতীয় রপ্তানি নীতি ঘোষণা করেছি এবং বিভিন্ন প্রণোদনা দিচ্ছি। বাংলাদেশের অর্থনীতি আজ শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। 2005-06 অর্থ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র $3.5 বিলিয়ন, যা বর্তমানে $32 বিলিয়ন উপর। বিগত 8 বছরে দেশ বিদেশে প্রায় 1.5 কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। গত বছর রেকর্ড 7,57,731 জন কর্মী বিদেশে গেছেন। 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণীতে উন্নীত হয়েছে। সার্বিক উন্নয়নের লক্ষ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন ইতিমধ্যে শেষ হয়েছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। 2009 সালে আমরা যখন সরকার পরিচালনার দায়িত্ব নেই, তখন বিদ্যুৎ উৎপাদন ছিল 3,200 মেগাওয়াট। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন প্রায় 15,300 মেগাওয়াট।
দেশে ৮০% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। ২০২১ সালের মধ্যে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে চাই। সেই লক্ষ্যে ২৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে। কয়েকটি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছি। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আমরা পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় এবং প্রত্যন্ত চরাঞ্চল সহ সারা দেশে প্রায় ৪৫ লাখ সোলার হোম সিস্টেম বসানো হয়েছে। মোট বিদ্যুতের 10% উৎপাদন করা হবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে। আমরা পরমাণু ক্লাবে যুক্ত হতে যাচ্ছি। পাবনার রূপপুরে ২০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ এগিয়ে চলছে। আমাদের অন্যতম অঙ্গীকার ছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা। ৮ বছরে দেশে কৃষি খাতের ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। বছরে খাদ্যশস্য উৎপাদন প্রায় ৪ কোটি মেট্রিক টনে উন্নীত হয়েছে। খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের ৪র্থ, সবজি উৎপাদনে ৩য় স্থানে। ৮ বছরে প্রায় ৪০,৩০০ কোটি টাকার কৃষি সহায়তা প্রদান করা হয়েছে। বর্গা চাষিদের জন্য কৃষি ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে বিনা জামানতে কৃষি ঋণের ব্যবস্থা করেছি। ১৯৯৬ সাল থেকে আওয়ামী লীগ সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও দুস্থ নারী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি চালু করেছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে চলতি বছর ১৪২টি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচি বাবদ ২০০৮-৯ অর্থ বছর থেকে ২০১৫-১৬ অর্থ বছর পর্যন্ত ৮ বছরে ২,২৯,১৬৫ কোটি ৯০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। চলতি অর্থ বছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৩,০৬৬ কোটি ৬২ লাখ টাকা। হিজড়া এবং বেদে সম্প্রদায়ের জন্য ৬০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। চা শ্রমিকদের জন্য অনুদান ১০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ১৫ কোটি টাকা করা হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পল্লী সঞ্চয় ব্যাংকের ১০০টি শাখা উদ্বোধন করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ১,৪০,০০০ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ২০১৯ সালের মধ্যে আশ্রয়ণ প্রকল্প এবং গৃহায়ণ কর্মসূচি সহ অন্যান্য প্রকল্পের মাধ্যমে আরও ২,৮০,০০০ পরিবার পুনর্বাসন করা হবে। গত সেপ্টেম্বর মাস থেকে ৫০ লাখ পরিবারকে প্রতি কেজি ১০ টাকা মূল্যে চাল সরবরাহ করা হচ্ছে। প্রিয় দেশবাসী, আমাদের সময়ে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন সাধিত হয়েছে। একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। ২০১০ সালে আমরা মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কর্মসূচি শুরু করি। এবছর ৪,২৬,৫৩,৯২৯ জন ছাত্রছাত্রীর মধ্যে ৩৬,২১,৮২,২৪৫টি বই বিতরণ করা হয়েছে বিনামূল্যে। গত ৮ বছরে সর্বমোট প্রায় ২২৫,৪১,১২৮টি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বিশ্বে বিনামূল্যে বই বিতরণের এমন নজির নেই। ২০১৫-১৬ অর্থ বছরে প্রথম শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত ১,৭২,৯৩,১১৮ জন শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি ও উপবৃত্তি বিতরণ করা হয়েছে। আমরা ২৬,১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছি। একই সঙ্গে এসব বিদ্যালয়ে ১,২০,০০০ শিক্ষকের চাকরি সরকারি করা হয়। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৩১,১৩১টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। বিদ্যালয়বিহীন ১,১২৫টি গ্রামে নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। ২০০৯ থেকে এ পর্যন্ত ৩৬৫টি কলেজ সরকারি করার অনুমোদন দেওয়া হয়েছে। যেসব উপজেলায় সরকারি স্কুল বা কলেজ নেই, সেসব উপজেলায় একটি করে
স্কুল ও কলেজ সরকারিকরণ করা হবে। দেশে ৩১৫টি উপজেলায় কোনো সরকারি স্কুল ছিল না। ইতোমধ্যে ১১৩টি উচ্চ বিদ্যালয় সরকারিকরণের সম্মতি প্রদান করা হয়েছে। আরও ২০২টি বিদ্যালয় পর্যায়ক্রমে সরকারি করা হবে। প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ঝরে পড়ার হার হ্রাস পেয়েছে। ২০০১-এ বিএনপি জামাত জোট ক্ষমতায় গিয়ে শিক্ষার হার ৬৫% থেকে ৪৪% নামিয়ে এনেছিল। বর্তমানে সাক্ষরতার হার ৭১% উন্নীত হয়েছে। ২০০৯ সাল থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। একই সময় বেসরকারি খাতে ৪২টি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে দেশে মোট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩৯টি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৯৬টি। চট্টগ্রাম ও রাজশাহীতে ২টি নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আইন পাশ করা হয়েছে। যেসব জেলায় বিশ্ববিদ্যালয় নেই সেসব জেলায় একটি করে সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। কারিগরি শিক্ষার সম্প্রসারণে প্রথম পর্যায়ে ১০০টি উপজেলায় ১০০টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের কার্যক্রম চলছে। দ্বিতীয় পর্যায়ে ৩৮৯টি উপজেলায় আরও ৩৮৯টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হবে। কিশোরগঞ্জ, মাগুরা, মৌলভীবাজার ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি করে মোট ৪টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। আরও ২৩টি জেলায় বিশ্বমানের পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগীয় সদরে 4টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। সিলেট, বরিশাল, ময়মনসিংহ এবং রংপুর বিভাগীয় সদরে 4টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। ঢাকা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল বিভাগে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে। 8টি বিভাগীয় শহরে 8টি মহিলা টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হবে। প্রিয় দেশবাসী, আমরা স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৬,৪৩৮টি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেছি। দরিদ্র মানুষকে বিনামূল্যে 30 পদের ওষুধ দেওয়া হচ্ছে। ৬৪টি জেলা হাসপাতাল ও ৪২১টি উপজেলা হাসপাতাল থেকে মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা একটি যুগোপযোগী স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছি। 8 বছরে ১২,৭২৮ জন সহকারী সার্জন এবং ১১৮ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে ১৩,০০০ স্বাস্থ্যকর্মী ও প্রায় ১২,৫০০ নার্স নিয়োগ দেওয়া হয়েছে। মাতৃমৃত্যু প্রতি হাজারে ১.৮ জনে এবং শিশু মৃত্যু ২৯ জনে হ্রাস পেয়েছে। গত ৮ বছরে ঢাকা সহ বিভিন্ন জেলায় ২৪টি সরকারি হাসপাতাল নির্মাণ করা হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে প্রায় ৮,৫০০ শয্যা বাড়ানো হয়েছে। ২০০৯ সালে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণকালে দেশে মোট সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ছিল ১৪টি, যা বর্তমানে ৩৬টিতে উন্নীত হয়েছে। বেসরকারি পর্যায়ে মেডিকেল কলেজের সংখ্যা ৬৯টি। সরকারি বেসরকারি মিলে ডেন্টাল কলেজের সংখ্যা ২৮টি। আমার কন্যা সাইমা ওয়াজেদ হোসেনের ঐকান্তিক আগ্রহ এবং নিরলস প্রচেষ্টায় অটিজমের মতো মানবিক স্বাস্থ্য সমস্যাটি বিশ্ব সমাজের দৃষ্টিতে আনা সম্ভব হয়েছে। অটিস্টিক শিশুদের সুরক্ষায় 22টি সরকারি ও বেসরকারি হাসপাতাল, শিশু বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। অচিরেই দরিদ্র সীমার নিচে বসবাসকারী 1 লাখ পরিবারের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে সারা দেশের সব দরিদ্র পরিবারের মধ্যে এই কার্ড বিতরণ করব। প্রিয় দেশবাসী, আমরা দায়িত্ব নেওয়ার পর যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। 48টি বৃহৎ সেতু নির্মাণ করা হয়েছে। ঢাকার হাতিঝিল প্রকল্প, কুড়িল বিশ্ব রোড বহুমুখী উড়াল সেতু, মিরপুর বিমানবন্দর, জিল্লুর রহমান উড়াল সেতু, বনানী ওভারপাস, মেয়র হানিফ উড়াল সেতু নির্মাণ করা হয়েছে।
বিমানবন্দর থেকে মতিঝিল পর্যন্ত ২৬ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ এগিয়ে চলছে। মেট্রো রেল নির্মাণ কাজও শুরু হয়েছে। ঢাকা চট্টগ্রাম ৪ লেন চালু হয়েছে। নবীনগর ডিপিজেড চন্দ্রা সড়ক এবং ঢাকা ময়মনসিংহ সড়ক ৪ লেনে উন্নীত করা হয়েছে। চন্দ্রা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা সিলেট ৪ লেনে উন্নীত করার কাজ চলছে। যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত দেশের প্রথম ৮ লেনের মহাসড়ক চালু করা হয়েছে। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা এবং দ্বিতীয় গোমতী সেতু নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। আওয়ামী লীগ সরকার রেলওয়েকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। ঢাকা চট্টগ্রামের মধ্যে দ্রুত গতিসম্পন্ন এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে। ইলেকট্রনিক ট্রেন ও পাতাল ট্রেনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। সরকার নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যাত্রী পরিবহনের জন্য ৪৫টি নৌযান নির্মাণ ও চালু করেছে। ২টি যাত্রীবাহী জাহাজ ও ৪টি সি ট্রাক জাতীয় নৌ পরিবহনে সংযুক্ত হয়েছে। নৌপথের নাব্যতা বৃদ্ধি করতে ১৪টি ড্রেজার কেনা হয়েছে। আরও ১৭টি ড্রেজার ক্রয় প্রক্রিয়াধীন আছে। ৪টি অভ্যন্তরীণ নদী বন্দর স্থাপন করা হয়েছে। ঢাকা ও বরিশাল নদী বন্দরকে আধুনিকায়ন করা হয়েছে। কাঁচপুর, সন্দ্বীপ ও কুমিরায় নৌযানের ল্যান্ডিং সুবিধা দেওয়া হয়েছে। একসময় মৃতপ্রায় মংলা বন্দর আমাদের সরকারের সময় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দক্ষিণের জেলা পটুয়াখালীতে পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম শুরু হওয়ার ফলে ওই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। পায়রা বন্দরের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। আমরা বাংলাদেশ বিমানের জন্য ৬টি সুপরিসর উড়োজাহাজ সংগ্রহ করেছি। ২০১৮ সাল নাগাদ আরও ৪টি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া চলছে। পদ্মা সেতুর অপর প্রান্তে মাদারীপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণের সমীক্ষার কাজ শিগগিরই শুরু হবে। পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে জাতীয় পর্যটন নীতিমালা প্রণীত হয়েছে। পর্যটন খাতের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন পুলিশ গঠন করা হয়েছে। গত ৮ বছরে আমাদের নিরলস প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি। ৫,২৭৫টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং ৮,২০০ ই পোস্ট অফিস থেকে জনগণ ২০০ ধরনের ডিজিটাল সেবা পাচ্ছেন। ইউনিয়ন পর্যায় পর্যন্ত অপটিক্যাল ফাইবার সম্প্রসারণ করা হচ্ছে। বাংলাদেশে এখন ১৩ কোটি মোবাইল সিম ব্যবহার হচ্ছে। ইন্টারনেট গ্রাহক ৬ কোটি। চলতি বছরের মধ্যেই মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণের লক্ষ্যে কাজ চলছে। ২৫,০০০ ওয়েবসাইট নিয়ে বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল তথ্য বাতায়ন চালু করেছি, যা আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে। আমাদের সরকার ব্যবসা বাণিজ্য শিল্পের বিকাশ ও বিস্তৃতির জন্য সবচেয়ে উদার নীতি গ্রহণ করেছে। ২০১৫-১৬ অর্থ বছরে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ হয়েছে ২২৩ কোটি মার্কিন ডলার। বিএনপি জামাত জোট সরকারের শেষ বছর ২০০৬ সালে যা ছিল মাত্র ৪৫.৬ কোটি ডলার। সোনালী আঁশ পাটের ব্যবহার ও বাণিজ্য বাড়াতে পাট আইন ২০১৬ পাশ করা হয়েছে। পাট নীতি ২০১৬ এবং বস্ত্রশিল্প প্রতিষ্ঠান আইন ২০১৬ এবং বস্ত্র নীতি ২০১৬ প্রণয়নের কাজ চলছে। শিল্পায়ন এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। এতে ১ কোটির বেশি লোকের কর্মসংস্থান হবে। আমাদের সরকার মুক্তবুদ্ধি ও মুক্ত চিন্তা স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমরা দেশের সর্বপ্রথম জাতীয় সম্প্রচার নীতিমালা সহ তথ্য অধিকার আইন প্রণয়ন ও তথ্য কমিশন প্রতিষ্ঠা করেছি। বেসরকারি খাতে ৪৪টি টেলিভিশন, ২২টি FM রেডিও এবং ৩২টি কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে।
আমরা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করে সরকার থেকে 5 কোটি টাকার সিড মানি, 1,58,00,000 টাকার অনুদান এবং 7,10,00,000 টাকা সংগ্রহ করে দিয়েছি। সাংবাদিকদের সহায়তায় এ পর্যন্ত 5,20,00,000 টাকা বিতরণ করা হয়েছে। আমরা দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করেছি। কমিশন স্বাধীনভাবে কাজ করছে, দুর্নীতি প্রতিরোধে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার ব্যবস্থা নিয়েছি। কয়েক ধাপে উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন হয়েছে। স্থানীয় সরকারের প্রতি স্তরেই সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর অন্যতম। রাষ্ট্রের সর্বোচ্চ পদে নারীর অবস্থানের দিক থেকে বিশ্বে শীর্ষে রয়েছে বাংলাদেশ। জাতীয় সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছি। বিরোধী দলকে ধন্যবাদ, তারা বিভিন্ন বিষয়ে তাদের অভিমত দিয়েছেন, আলোচনায় অংশ নিয়েছেন। সামরিক অসামরিক সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন 123% পর্যন্ত বাড়ানো হয়েছে। পদমর্যাদা বৃদ্ধি ও ব্যাপক পদোন্নতির সুযোগ করে দিয়েছে। জাতির পিতা প্রণীত 1974 সালের প্রতিরক্ষা নীতির আলোকে আর্মড ফোর্সেস গোল 2030 নির্ধারণ করা হয়েছে। সশস্ত্র বাহিনীকে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম দিয়ে সজ্জিত করা হয়েছে। পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও সশস্ত্র বাহিনীর ঝুঁকি ভাতা দেওয়া হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন বাড়িয়ে 5,300 টাকা করা হয়েছে। প্রিয় দেশবাসী, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে গত কয়েক বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আমরা পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়েকে পরাজিত করেছি। আমাদের মেয়েরা এএফসি অনূর্ধ্ব-14 ফুটবলে আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় আমাদের মেয়েরা এই প্রথমবারের মতো রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। জাতীয় নারী ক্রিকেট দল জায়গা করে নিয়েছে আগামী বছর টি-20 বিশ্বকাপ ক্রিকেটে। শারীরিক এবং মানসিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন ছেলেমেয়েরা ক্রীড়াক্ষেত্রে অসামান্য সাফল্য দেখিয়ে চলেছেন। দেশে বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা দেশের জন্য সম্মান বয়ে আনছেন। আমরা এমডিজি অর্জন করেছি। আমরা জাতিসংঘ গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এসডিজির 56টি লক্ষ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা শান্তি এবং সহ অবস্থানে বিশ্বাসী। আমাদের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এই মূল নীতির উপর ভিত্তি করে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন পথ রচনায় সক্ষম হয়েছি। আলোচনার মাধ্যমে আমরা ভারতের সঙ্গে স্থল সীমানা সমস্যা শান্তিপূর্ণ সমাধান করেছি। মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্র সীমারও শান্তিপূর্ণ সমাধান করেছি। এর ফলে বিশাল সমুদ্র এলাকায় সমুদ্র সম্পদ আহরণের পথ সুগম হয়েছে, যা জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখবে। কক্সবাজারে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট গড়ে তুলেছি। সেখানে সি অ্যাকুয়ারিয়াম তৈরি করা হবে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। প্রিয় দেশবাসী, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি গোষ্ঠী ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে। ইসলাম ধর্ম শান্তির ধর্ম।
ইসলাম ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তারা ইসলামের বন্ধু নয়, শত্রু। ইসলাম কখনো মানুষ হত্যা সমর্থন করে না। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ নয়। হাজার বছর ধরে এদেশের মাটিতে সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিতে বসবাস করে আসছেন। যারা এই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের ঠাঁই বাংলার মাটিতে হবে না। আমি দেশের সকল ইমাম, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় মুরব্বী, আনসার ভিডিপি সদস্য, অভিভাবককে জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে অভিভাবকদের প্রতি আহ্বান, আপনাদের সন্তানের প্রতি নজর রাখুন। তাদের এমনভাবে পরিচালিত করুন যাতে তারা ভুল পথে পা না বাড়ায়। যুদ্ধাপরাধীদের বিচারের কাজ অব্যাহত আছে। প্রিয় দেশবাসী, আমরা চলতি মেয়াদের 3 বছর অতিক্রম করলাম। আমাদের নির্দিষ্ট মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আপনারা জানেন, দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। সংবিধানের ৫৫ সংশোধনের মাধ্যমে আমরা অবৈধ পথে ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছি। ২০১৪ সালের ৫ই জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলের অংশগ্রহণে নির্বাচনকালীন একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলাম। কারণ আমরা সবসময় সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। সংবিধানের আওতায় আমরা সব ধরনের ছাড় দিতেও প্রস্তুত ছিলাম। এমনকি বিএনপি যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে ইচ্ছুক তাও আমরা দিতে চেয়েছিলাম। কিন্তু বিএনপি নেতৃত্ব সে আহ্বানে সাড়া দেয়নি। বরং উনি সন্ত্রাস বাহিনী লেলিয়ে দিয়ে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করলেন। পেট্রোল বোমা, অগ্নিসংযোগ ও বোমা হামলা করে মানুষ হত্যায় মেতে উঠলেন। শতাধিক মানুষ হত্যা করলেন, হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করলেন। বিএনপি জোট নির্বাচন বর্জন করলেও উল্লেখযোগ্য সংখ্যক দল এবং প্রার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে ২০১৪ সালের ৫ই জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট সংস্থাগুলো নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত ছিল। সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। ৯২ দিন পার্টি কার্যালয়ে আরাম আয়েশে অবস্থান করে ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত আন্দোলনের নামে বিএনপি নেত্রী আবার জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কে দেয়। এ ৩ মাসে বিএনপি জামাতের সন্ত্রাসীদের হাতে ২৩১ জন নিরীহ মানুষ নিহত এবং ১,১৮০ জন আহত হয়। তারা ২,৯০৩টি গাড়ি, ১৮টি রেলগাড়ি, ৮টি লঞ্চে আগুন দেয়, ৭০টি সরকারি অফিস ও স্থাপনা ভাঙচুর এবং ৬টি ভূমি অফিস পুড়িয়ে দেয়। দেশবাসী তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছেন। জনগণ এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি দেখতে চান না। মহামান্য রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন। আমরা আশা করি সকল রাজনৈতিক দল মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে গঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখবেন, সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেবেন এবং দেশে গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সহায়তা করবেন। প্রিয় দেশবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাস করে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম পরিচালনা থেকে শুরু করে এদেশের যত উল্লেখযোগ্য অর্জন তার সবগুলো এনেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি।
জাতিপিতা আমাদের মাথা নত না করতে শিখিয়েছেন। আমরা সকল বাধাবিঘ্ন অতিক্রম করে বাংলাদেশকে বিশ্ব সভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করব। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একমাত্র আওয়ামী লীগই পারবে বাংলাদেশকে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা ইনশাল্লাহ গড়ে তুলব। আসুন দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত, সমৃদ্ধ, সুন্দর এবং বাসযোগ্য বাংলাদেশ উপহার দেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান রাব্বুল আলামিনের কাছে এ প্রার্থনা করছি। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।